ভারতের গোয়ায় শুরু ব্রিক্স সম্মেলন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত নয়াদিল্লির। কাশ্মীরে আবারও জঙ্গি হামলায় এক সেনা নিহত। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আরও 2 নারীর। রাজনৈতিকভাবে হেয় করতেই এই অপপ্রচার, বললেন রিপাবলিকান প্রার্থী। ইউনেস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিলের ঘোষণা ইসরায়েলের। নিরাপত্তা পরিষদে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। এবং সিরিয়া সংকট সমাধানে সুইজারল্যান্ডে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া। আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারতের গোয়ায় শুরু হয়েছে 8ম ব্রিক্স সম্মেলন। ভারতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার বিষয় সম্মেলনে তোলা হবে। সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করতে ব্রিক্স ভুক্ত 5 দেশের প্রধানদের একমত করতে আলোচনা করবেন মোদি। সম্মেলনে যোগ দিতে গোয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ব্রাজিলীয় প্রেসিডেন্ট মিশেল টেমার। এরই মধ্যে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সই হয়েছে। ভারতের জম্মু কাশ্মীরে আধা সামরিক বাহিনীর একটি দলের ওপর অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে 1 জওয়ান। আহত হয়েছে অন্তত 8 সেনা সদস্য। পাকিস্তানিদের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নয়াদিল্লিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জম্মু কাশ্মীরের বিরোধী দলীয় নেতারা। এর মধ্যে ভারতের বাণিজ্য মন্ত্রী বলেছেন, পাকিস্তানকে দেয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা তুলে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে উত্তেজিত জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কাশ্মীরিদের মৃত্যু এবং তারপর উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 19 সেনা সদস্যের মৃত্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক এখন চরম অবনতিশীল। উরির পরও বেশ কয়েকবার সেনা সদস্যদের উপর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার নতুন করে জম্মু কাশ্মীরে আধা সামরিক বাহিনী সীমাবলের একটি দলের ওপর অস্ত্রধারীদের হামলায় 1 জওয়ান নিহত হয়। এতে আহত হয় অন্তত 8 সদস্য। শুক্রবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের শ্রীনগরের শহরতলি জাকুরায় এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। কাশ্মীরে বারবার এমন হামলার জন্য ভারত কখনো পাকিস্তান সমর্থিত জঙ্গিদের, কখনো সরাসরি পাকিস্তান সরকারকে দায়ী করে আসছে। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটছে, যাতে তৈরি হয়েছে প্রায় যুদ্ধাবস্থা। এই সংকট নিরসনে আলোচনাকেই একমাত্র পথ বলে মনে করছে জম্মু কাশ্মীরের বিরোধী দলগুলো। পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন এসব দলের নেতারা। দুদেশকেই বলছি, যুদ্ধ কোনো সমাধান নয়, আলোচনাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। ভারত সরকারের প্রতি আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক সমস্যা ক্ষতিগ্রস্ত করছে দুদেশের বাণিজ্যিক সম্পর্ককেও। পাকিস্তানকে দেয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার কথা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানকে এ মর্যাদা দেওয়া হয়েছিল শুভেচ্ছার প্রতীক হিসেবে। অনেকেই এ বিষয়ে প্রশ্ন করেন। আমি আপনাদের জানাতে চাই, পাকিস্তানকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হবে কিনা এখন পর্যন্ত সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। কবে আলোচনা হবে তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। দুদেশের রাজনৈতিক উত্তেজনা উত্তাপ ছড়িয়েছে বিনোদনের জগতেও। পাকিস্তানে ভারতীয় ছবি এবং টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছুদিন হলো। এবার ভারতে পাকিস্তানি শিল্পীদের ছবি বয়কটের ঘোষণা দিয়েছে সিনেমা হল মালিকদের একটি সংগঠন। এই সংগঠনের আওতায় থাকা হলগুলোয় পাকিস্তানি শিল্পীরা যেসব ছবিতে আছেন সেগুলো প্রদর্শন করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর কারফিউ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। এদিকে জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী জনগোষ্ঠী এখনও ধর্মঘট অব্যাহত রেখেছে বলে জানা গেছে। কারফিউ প্রত্যাহারের পর শিথিল করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে সংরক্ষিত এলাকা ও বিভিন্ন দূতাবাসগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। শনিবার থেকে এই কারফিউ প্রত্যাহার করা হলেও সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এছাড়া বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
গত জুলাই মাসে জম্মু কাশ্মীরের স্বাধীনতাপন্থী নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর জম্মু কাশ্মীরে সহিংসতা ছড়িয়ে পড়লে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। চলমান এ সহিংসতায় কাশ্মীরে এখন পর্যন্ত 84 জনের মৃত্যু হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সমালোচনার মুখে পড়ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে দুজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মন গড়া কাহিনী আর মিথ্যা বলে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এজন্য হিলারি ক্লিন্টন আর তার ঘনিষ্ঠজনদেরকে দুষছেন ট্রাম্প। এদিকে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এক সাক্ষাৎকারে হিলারি বলেছেন, বিতর্ক মঞ্চে তার বক্তব্যে বাধা দিয়েছিলেন ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে শুক্রবার এক সমাবেশের আয়োজন করেন ট্রাম্প ভক্তরা। এতে যোগ দিয়ে ট্রাম্পের প্রতি ভালোবাসার পাশাপাশি তারা জানান যে কোনো দুঃসময়ে তার পাশে থাকবেন। আমি মনে করি গণমাধ্যম শুধু শুধু ট্রাম্পের সমালোচনা করছে, তাকে হেয় করার চেষ্টা করছে। আমার প্রশ্ন, এমন কি করেছে ট্রাম্প? বিল ক্লিন্টন এর চাইতেও বেশি খারাপ কাজ করেছেন। তিনি তো অনেক নারীর জীবন নষ্টই করে দিয়েছেন। সেখানে ট্রাম্প তো শুধু একজনের সঙ্গে আলোচনায় কিছু বেফাস কথা বলেছেন। আমার মনে হয় না এ দিয়ে তাকে বিবেচনা করা ঠিক হবে। এদিকে ট্রাম্প ভক্তরা যখন র্যালি করছেন তখন সংবাদ সম্মেলন করে ট্রাম্পের দ্বারা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন আরো দুই নারী। সামার জার্ভাস নামের এক নারীর অভিযোগ, 2007 সালে চাকরির সন্ধানে গেলে খুবই অশোভন আচরণ করেন ট্রাম্প। অন্যদিকে ক্রিস্টিন অ্যান্ডারসন নামে আরেকজনের বক্তব্য, 1990 সালে নিউ ইয়র্কে জনসম্মুখেই ট্রাম্পের আগ্রাসনের শিকার হয়েছিলেন তিনি। আজ আরো একজন নারী ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। একটা সময় ট্রাম্পকে খুবই সম্মান করতেন তিনি, কিন্তু এখন তা ঘৃণায় পরিণত হয়েছে। সেদিন বন্ধ দরজার ভেতর ট্রাম্প তার সঙ্গে যা করার চেষ্টা করেছিল তা সত্যি খুবই হৃদয় বিদারক। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তার অভিযোগ, হিলারির ঘনিষ্ঠজন মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম নিউ ইয়র্ক টাইমসকে ঘুষ দিয়ে তার নামে এমন মিথ্যা রটাচ্ছে। গণমাধ্যম এখন অসৎ। বিশ্বাস করুন, তারা চাইছে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আমাকে দমাতে। নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বেশি মালিকানা মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিমের। এর সাংবাদিকরা তার স্বার্থ হাসিলেই কাজ করে যাচ্ছে। এদিকে দ্বিতীয় বিতর্কেও জয়লাভের পর প্রথম মুখ খুলেছেন হিলারি। এলেন ডিজেনারেস শোতে গিয়ে তিনি বলেছেন, বিতর্কের মঞ্চে আগ্রাসী হয়ে উঠেছিলেন ট্রাম্প। খুবই অপমানজনক আচরণ তিনি করেছেন। খুব রেগে যাচ্ছিলেন তিনি, এমনকি আমার পিছু নিয়েছিলেন। কিন্তু আমি মাথা ঠান্ডা রেখেছিলাম। আমার মনে হয় এজন্য হলেও আমাদের জয়টা উদযাপন করা উচিত। আগামী 8 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিভিন্ন জনমত জরিপে এই নির্বাচনে ট্রাম্পের চেয়ে প্রায় 9% এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তানজিম মুনিয়া, সময় সংবাদ। এদিকে হিলারির প্রচারণা প্রধান জন পোডেস্টার আরও 2000 ইমেল ফাঁস করেছে উইকিলিক্স। এ নিয়ে পোডেস্টার 7 দফায় প্রায় 9000 ইমেল ফাঁস করেছে ওয়েবসাইটটি। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, এসব ইমেইলে বেনগাজি হামলার মতো স্পর্শকাতর বিষয় যেমন রয়েছে, তেমনি রয়েছে ক্লিন্টন ফাউন্ডেশনে বিশাল অঙ্কের বিদেশি অর্থ সহায়তার বিষয়টিও। এছাড়া এই ইমেইলেই উঠে এসেছে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীকে মার্কিন মিত্রদেশ সৌদি আরব এবং কাতার অর্থ সহায়তা দিচ্ছে, তা জানতেন হিলারি। গেল বুধবার পোডেস্টার ইমেইল আর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয় বলে গণমাধ্যমকে জানানো হয়। জেরুজালেমের আল আকসা মসজিদকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি না দেয়ায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্যের বরাতে শুক্রবার এ খবর জানায় বিবিসি। আগামী সপ্তাহে ঐতিহাসিক আল আকসা মসজিদের বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে এ বিষয়ে দুটি প্রস্তাব পাশ করেছে ইউনেস্কো। আল আকসা মসজিদে ইসরায়েলের কোনো অধিকার নেই বলে ওই প্রস্তাবে বলা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে ভেনেজুয়েলা। শুক্রবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে অধিকৃত অঞ্চলে ইসরায়েলে বসতি নির্মাণ কর্মসূচির নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক সময় আরও দেখবেন,
সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করায় দুশ্চিন্তায় গ্রাহকরা। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আলেপ্পোয় চলমান সহিংসতা বন্ধ ও সিরিয়া সংকট সমাধানে সুইজারল্যান্ডের লুজানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জাতিসংঘের মধ্যস্থতায় শনিবার এ আলোচনায় তুরস্ক ও সৌদি আরবেরও যোগ দেওয়ার কথা রয়েছে। গত মাসে সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আলেপ্পোর লড়াইয়ে বিভিন্ন বহিঃশক্তি যোগ দেয়ায় তারও জটিল হয়েছে ও প্রাণহানি বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে প্রেসিডেন্ট আসাদ আলেপ্পোকে বিদ্রোহী মুক্ত করার ঘোষণা দেওয়ার পর পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে সরকারি বাহিনী। গত কয়েকদিনের মতো শুক্রবারও সিরিয়ার আলেপ্পোর পূর্বাংশে বেশ কয়েক দফা বিমান হামলা হয়। বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান ও বেসামরিক ভবনে হামলার পর তৎপরতা চালায় উদ্ধারকারীরা, তবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। একই দিন আলেপ্পোর আরও কিছু বিদ্রোহী এলাকায় হেলিকপ্টার থেকে লিফলেট ফেলে শহরটিতে অবস্থান করাদের অন্যত্র চলে যাওয়ার বার্তা দেয় সরকারি বাহিনী। পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিমান হামলা ও সহিংসতায় আলেপ্পোর পূর্বাঞ্চলে গত 3 দিনে শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অব্যাহত প্রাণহানির জেরে সিরিয়া যুদ্ধের অন্যতম দুই পক্ষ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। ওয়াশিংটন ও মস্কোর সমঝোতায় হওয়া যুদ্ধবিরতি গত মাসে ভেঙে যাওয়ার 3 সপ্তাহেরও বেশি সময় পর জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের লুজানে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সিরিয়া যুদ্ধে সম্প্রতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা আঞ্চলিক শক্তি সৌদি আরব, তুরস্ক ও কাতারেরও এ বৈঠকে যোগ দেবার কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আলেপ্পোতে বিভিন্ন বিদেশি শক্তির হস্তক্ষেপ বেড়েছে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। বহির্শক্তির হস্তক্ষেপ আলেপ্পোয় সংঘাতের তীব্রতা বাড়ার অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তারা। তুরস্ক আলেপ্পোর উত্তর পূর্বাঞ্চলীয় শহর আলবাবে সেনা উপস্থিতি বাড়াচ্ছে। সৌদি আরব আর কাতারও নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। আবার ইউরোপের দেশগুলো জঙ্গি গোষ্ঠী জাবাহাত আল শামকে আলেপ্পো থেকে উৎখাত করতে চায়, যেন সিরিয়ার অন্যান্য অঞ্চলে তারা আসাদ বিরোধী লড়াইয়ে লিপ্ত হতে পারে। এতগুলো শক্তির হস্তক্ষেপ লড়াইকে আরো জটিল করে তুলেছে। জাতিসংঘের তথ্য মতে সম্প্রতি সিরিয়া যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠা আলেপ্পোতে বর্তমানে সহিংসতার মধ্যেই প্রায় 2,75,000 বেসামরিক নাগরিক অবস্থান করছে, যেখানে অন্তত 8,000 বিদ্রোহী সিরীয় সেনা ও আসাদ সমর্থক বাহিনীর সঙ্গে লড়াই করছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। ইরাকি সরকারের ঘোষণা অনুযায়ী আইএসের কাছ থেকে শহরটি পুনর্দখলে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বাত্মক অভিযান চালানো হবে। এ অবস্থায় মসুলে অবস্থানরত অন্তত 12 থেকে 15 লাখ মানুষের সংকটে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে প্রকাশিত গোয়েন্দা তথ্যে জানা যায়। ইরাকে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক লিসা গ্র্যান্ডি বলেন, মসুলের লড়াই অন্তত 1.5 থেকে 2 লাখ মানুষকে উদ্বাস্তু করতে পারে। তাদের আশ্রয় ও জরুরি সাহায্যের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ ও বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে একটি চুক্তিতে পৌঁছেছে 150টিরও বেশি দেশ। রুয়ান্ডার রাজধানী কিগালিতে জলবায়ু বিষয়ক এক আলোচনা শেষে শুক্রবার দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটি 1987 সালে মন্ট্রিল প্রোটোকলের অংশ। চুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ধরিত্রী সুরক্ষায় অন্যতম মাইলফলক ও স্মরণীয় চুক্তি বলে উল্লেখ করেন। চুক্তি অনুযায়ী 2019 সাল থেকে শিল্পোন্নত ও ধনী দেশগুলো গ্রিন হাউস বা হাইড্রোফ্লুরোকার্বন জাতীয় গ্যাস কমিয়ে আনবে। এ লক্ষ্যে অন্তত 10% HFC গ্যাস কমাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। দক্ষিণ আমেরিকা ও কয়েকটি দ্বীপরাষ্ট্র 2024 সাল থেকে এই বিষাক্ত গ্যাসের নিঃসরণ কমাবে। এছাড়া ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও উপসাগরীয় দেশগুলো 2028 সালের পর থেকে এই গ্যাসের নিঃসরণ কমাবে বলে চুক্তিতে বলা হয়। তবে হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস নিঃসরণে অন্যতম শীর্ষ দেশ চীন 2029 এবং ভারত 2032 সালের আগ পর্যন্ত এই বিষাক্ত গ্যাসের ব্যবহার কমাবে না বলে জানিয়েছে। ফ্রিজ, এয়ার কন্ডিশন ও অ্যারোসল থেকে সাধারণত এই বিষাক্ত গ্যাস নির্গত হয়। বাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে জরিমানা করায় আমানত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যাংকের গ্রাহকরা। বিষয়টি ব্রিটেন থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত বিশেষজ্ঞদের। গত সপ্তাহে সোনালী ব্যাংক ইউকে শাখাকে 33 লাখ পাউন্ড জরিমানা করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। 26 অক্টোবরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
মানি লন্ডারিং ঠেকাতে 2010 সালে সোনালী ব্যাংক ইউকে শাখাকে সতর্ক করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। 4 বছরও এই ব্যবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হওয়ায় 33 কোটি টাকা জরিমানা করে সংস্থাটি। সেই সঙ্গে আগামী 24 সপ্তাহের জন্য নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সংবাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন শাখাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার হোসেন। 10 থেকে 14 ভেতরে সেই সময়ে এএমএল সিস্টেম কন্ট্রোলে কিছু উইকনেস ছিল, ওই পিরিয়ডের সময় সেই সময় সেটা করেছে। সেটার জন্য এটা আমাদের দিতে হবে 26-এ সবকিছু লেখা আছে ওখানে, 26 অক্টোবরের ভেতরে দিতে হবে আমাদের। এই ঘটনার পর আমানত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকের গ্রাহকরা, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আমার তো সোনালী ব্যাংক, আমি তো বিশ্বাস করি সরকারের ব্যাংক একটা সোনালী ব্যাংক ইয়ার দেশ পয়সা যার বহুত আমার চিনা জানা মানুষ আমার এলাকার গ্রামত তারার উপায়টা কিন্তু হইতো। এই জরিমানার কারণে কমিউনিটি হতবাক। ব্যাংকের নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে কমিউনিটির আস্থা হারাতে বসছে। একসময় ব্রিটেনে সোনালী ব্যাংকের 6টি শাখা থাকলেও নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ চুরি ও লোকসানের কারণে এখন মাত্র 3টিতে এসে দাঁড়িয়েছে। আগামী 31শে ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি। এই সোনালী ব্যাংকের উপর বাংলাদেশি কমিউনিটির যে আস্থা ছিল তা এখন একেবারেই শূন্যের কোঠায়। বাংলাদেশে ব্রিটেন থেকে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর এই সোনালী ব্যাংকের আজকের দুর্নীতি অনিয়মের খেসারত দিতে হবে। এখন নতুন করে শঙ্কায় রয়েছেন বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকের এক্সচেঞ্জ হাউসগুলো। তাদের ধারণা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আরো কঠোর নীতিমালা আরোপ করতে পারে সরকার। এফসি আসলে সোনালী ব্যাংকে যে ফাইনটা করেছে এটা আসলে পরোক্ষভাবে আমাদের উপরও আসবে। এখন ওরা আমাদেরকে আরো স্ট্রং ভাবে মনিটর করবে, যেটা হলো আমাদের আসলে রেমিটেন্স ফ্লোটা আলটিমেটলি আমরা মনে করছি কমে যাবে। একইভাবে আমাদেরকে মনিটর করবে এখন খুব তীক্ষ্ণভাবে যে আমরা কি করছি, এবং যেহেতু আমরা ব্যাংকের সাবসিডিয়ারি, এই ঘটনার কারণে মানুষ এখন ব্যাংকে গিয়ে টাকা পাঠাতেও হইতে পারে ভয় পাবে এবং এই কারণে হুন্ডি বেড়ে যেতে পারে। ব্যাংকটির বৈদেশিক কার্যক্রম ও এক্সচেঞ্জ হাউসের বিষয়ে জানতে এই মাসের শেষে যুক্তরাজ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। প্রার্থনা ও নানা কর্মসূচিতে প্রয়াত রাজার প্রতি থাইল্যান্ডবাসীর শ্রদ্ধা। শেষ যাত্রায় প্রাসাদে ভূমিবল। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়েমেন থেকে হাউথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 60 সৌদি পদাতিক সেনা নিহত হয়েছে। লোহিত সাগর থেকে ইয়েমেনে মার্কিন হামলার একদিন পরই শুক্রবারে হামলা চালানো হয়। একই দিন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় 8 বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শুক্রবার সাদা প্রদেশের হিদান শহরের কাছে সৌদি জোট এ হামলা চালায়। এর আগে সানায় হাউথিদের একটি দাফন অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় 155 জন নিহত হয়। এদিকে শুক্রবার রাজধানী সানা থেকে পূর্বে মারিব শহরে সরকার সমর্থিত এক সেনার দাফন অনুষ্ঠানে বিস্ফোরণে অন্তত 4 জন নিহত হয়। পাকিস্তানের কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর হামলায় পার্লামেন্টের 3 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে পার্লামেন্টের নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 2 সদস্যের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে পাকিস্তানের করাচিতে শনিবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। মিশরের সিনাই উপত্যকায় তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 12 সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার উপত্যকার একটি তল্লাশি চৌকিতে হামলা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই 12 জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ সুদানে গত এক সপ্তাহে সহিংসতায় অন্তত 60 জন নিহত হয়েছে। শুক্রবার সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েকে ম্যাচারের সমর্থকদের হামলায় 11 সেনা ও 28 বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ম্যাচারের অন্তত 21 সমর্থক ও বিদ্রোহী নিহত হয়। ম্যাচারের সমর্থকেরা বেসামরিক নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী ও শিশুদের আহত করেছে বলে জানায় সামরিক বাহিনী।
প্রেসিডেন্ট সালভা কির ও রিয়েক ম্যাচারের সমর্থকদের মধ্যে অব্যাহত সংঘর্ষে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। 2011 সালের 9 জুলাই সুদান থেকে স্বাধীনতার পরপরই দেশটির অন্যতম দিনকা ও নুয়ের জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতা নিয়ে বিরোধ শুরু হয়। 2015 সালে শান্তি চুক্তি হলেও চলতি বছরের মাঝামাঝিতে দেশটিতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হয়ে অন্তত 19 জন নিহত হয়েছে। বারাণসী শহরের রাজঘাট সেতুর কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রয়াত আধ্যাত্মিক নেতা বাবা জয় গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন পুণ্যার্থীরা। সেতু ধসে পড়ার গুজব ছড়িয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাদের বক্তব্য, এমন গুজবে সরু রাস্তাটিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হলে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। প্রার্থনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের প্রতি তৃতীয় দিনের মতো শ্রদ্ধা জানাচ্ছে দেশটির সাধারণ মানুষ। জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবিহী গাড়ি ব্যাংককের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে। এরই মধ্যে আগামী 1 মাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় সব ধরনের আনন্দ অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সরকার। শনিবার স্থানীয় সময় সকালে রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে তোপধ্বনির মধ্য দিয়ে রাজা ভূমিবল আদুলিয়াদ্দকে সম্মান জানানোর কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে ছিলেন দেশটির রাজনৈতিক নেতা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ। আমরা সবসময় তাকে আমাদের পাশে পেয়েছি। আজ তিনি আমাদের সঙ্গে নেই, তবে তার ভালো কাজগুলো যুগে যুগে অনুসরণীয় হয়ে থাকবে। আমরা তার আদর্শ মেনে চলার চেষ্টা করব। তার মৃত্যু আমাদের ব্যথিত করেছে, তবে তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। এর আগে শুক্রবার সিরিরাজ হাসপাতাল থেকে রাজার মরদেহ শেষবারের মতো রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার শোকাহত মানুষ সড়কের দুপাশে দাঁড়িয়ে রাজাকে শ্রদ্ধা জানান। প্রাসাদে নিয়ে যাওয়ার পর শুরু হয় আনুষ্ঠানিকভাবে রাজা ভূমিবলকে সমাহিত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হতে 1 বছর লেগে যেতে পারে। রাজার মৃত্যুর পর এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ওচা বলেন, থাইল্যান্ড আগামী 1 বছর শোক পালন করবে। 30 দিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এই সময় সিনেমা হল ও কনসার্ট সহ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, রাজা ভূমিবলের উত্তরসূরি তার পুত্র ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙ্কর্নের নাম ঘোষণা করা হলেও তার দায়িত্ব নেয়ার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। দায়িত্ব বুঝে নেয়ার আগে বাবার জন্য শোক পালন করতে সময় চেয়েছেন তিনি। এদিকে থাইল্যান্ডের রাজনীতি বিষয়ে ওয়াকেবহাল মহলের মতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজা ভূমিবল যেমন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হতেন, তার ছেলের গ্রহণযোগ্যতা তেমন নয়। বেহিসেবি জীবন আচরণের কারণে থাইল্যান্ডের জনগণের আস্থা অর্জনে তিনি কতটা সক্ষম হবেন তা নিয়ে সংশয় রয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। বারমুডায় আঘাত হানার পর হারিকেন নিকোল কানাডার দিকে অগ্রসর হচ্ছে। বারমুডায় ঝড়টির আঘাতে কারো প্রাণহানি না ঘটলেও এর প্রভাবে সেখানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার হারিকেনটি কিছুটা দুর্বল হয়ে যাওয়ায় একে ক্যাটাগরি 3 থেকে 2-তে নামিয়ে আনা হয়। এর আগে ঘন্টায় 190 কিলোমিটার বেগে বারমুডায় আঘাত হানে ঝড়টি। শুক্রবার উদ্ধারকর্মীরা রাস্তাঘাট পরিষ্কার, বাড়িঘর মেরামত এবং বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে কাজ করে। হারিকেন নিকোল কিছুটা দুর্বল হয়ে কানাডার দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে দক্ষিণ কানাডায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হারিকেন ম্যাথিউর তাণ্ডবে বিধ্বস্ত হাইতিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহে নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ঘূর্ণিঝড়ের কারণে তা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইতিতে ব্যাপক প্রাণহানি ঘটে। এতে মানবিক বিপর্যয় দেখা দেয়। বিভিন্ন দাতা সংস্থা ও ধনী দেশগুলোর প্রতি ত্রাণ সরবরাহের আহ্বান জানায় জাতিসংঘ। এরই মধ্যে হাইতির বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে ত্রাণ আসা শুরু করেছে। বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে দেশটির সাধারণ মানুষ। এদিকে হাইতি সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শনিবার এ সফরে যাওয়ার কথা রয়েছে তার। সফরকালে বান কি মুন হারিকেনের আঘাতে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন।
যুক্তরাষ্ট্রে প্রতি 48 ঘন্টায় দুর্ঘটনাবশত গুলিতে অন্তত একজন শিশু কিংবা তরুণের মৃত্যু হয়। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রায় 1,500 ঘটনার উপরে গবেষণা করা হয়। গবেষণায় বলা হয়, গুলিতে কেবল চলতি বছরেই 804টির শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স 11 বছরের কম। এছাড়া এ সময়ে প্রায় 750 জন তরুণের মৃত্যু হয়, তাদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে। এছাড়া 2014 সালে অন্তত 80টি শিশু গুলিতে মারা গেছে। যুক্তরাষ্ট্রে অধিকাংশ শিশু ও তরুণরা নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহার করে থাকে, আর এ কারণে দুর্ঘটনাবশত এসব মৃত্যু হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের 3 নাগরিকের বিরুদ্ধে মসজিদে বোমা হামলার পরিকল্পনার অভিযোগ গঠন করেছে আদালত। অভিযুক্তরা হলেন কার্টিস অ্যালেন, গ্যাভিন রাইট ও প্যাট্রিক ইউজেনস্টেইন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, কানসাস প্রদেশের একটি আবাসিক ভবনের মসজিদে ওই বোমা হামলার পরিকল্পনা করা হয়। ভবনটিতে 120 জন সোমালি অভিবাসী বসবাস করে বলে জানা গেছে। অভিযুক্তরা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আগামী 9 নভেম্বর এই নাশকতা চালাতে চেয়েছিল। দেশটির একজন প্রসিকিউটর জানান, তারা ভবনটির পাশে গাড়িতে করে বিস্ফোরক এনে বড় ধরনের নাশকতা করতে চেয়েছিল। এফবিআই এর 8 মাসের তদন্ত শেষে এমন তথ্য বেরিয়ে আসে বলে জানান প্রসিকিউটর। আদালতের রায়ে তাদের যাবজ্জীবন সাজা হতে পারে। স্ত্রীকে হেয় করে কথা বলে তোপের মুখে পড়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি। শুক্রবার জার্মানি সফররত বুহারি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বলেন, তার স্ত্রীর স্থান কেবল রান্নাঘরেই। এর আগে সরকার ব্যবস্থায় সংস্কার না আনলে আগামী নির্বাচনে বুহারিকে সমর্থন না দেওয়ার ঘোষণা দেন তার স্ত্রী আয়েশা বুহারি। জার্মানিতে বুহারিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার স্ত্রীর কোন দল করেন তিনি জানেন না এবং জানতেও চান না। তার স্ত্রীর স্থান রান্নাঘরে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এরপর পরই চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুহারির এমন বক্তব্যের পর নাইজেরিয়াতেও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যুক্তরাজ্য সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফোরাদোরি ফকল্যান্ড নিয়ে ব্রিটেন আর্জেন্টিনা দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ প্রকাশ করেন। ওই দ্বীপপুঞ্জের তেল, গ্যাস, জাহাজ ও মৎস্য শিল্পের বিষয়ে একযোগে কাজ করতে ব্রিটেন আর্জেন্টিনা একমত হওয়ার 1 মাস পর একথা জানালো আর্জেন্টিনা। 1982 সালে ফকল্যান্ডের মালিকানা নিয়ে প্রায় 2.5 মাসের যুদ্ধে লিপ্ত হয় ব্রিটেন আর্জেন্টিনা। এতে জয়লাভের পর থেকে এই দ্বীপপুঞ্জ শাসন করে আসছে ব্রিটেন, তবে এর মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনাও। মাদক সম্রাট এল চ্যাপো গুজমানকে কড়া নজরদারিতে রেখে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেক্সিকোর শীর্ষ গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রে এল চ্যাপোর বিরুদ্ধে মাদক পাচার ও হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। কুখ্যাত মাদক সিনওয়াল কার্টেলকে ইউএসের সীমান্তের কাছাকাছি সর্বোচ্চ সুরক্ষিত কারাগারে রাখা হয়েছে। এর আগে মার্কিন কারাগারে সিনওয়াল আটক ছিল, কিন্তু কড়া নজরদারি এড়িয়ে একটি সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যায় সে। পালিয়ে যাওয়ার 6 মাস পর আবারও মেক্সিকো থেকে গ্রেফতার করা হলো তাকে। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ বন্দী অবস্থায় করা নজরদারিতে যুক্তরাষ্ট্রের জেল হাজতে সোপর্দ করা হবে গুজমানকে। ইন্টারন্যাশনাল রাইটার অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক ও লেখক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। বৃহস্পতিবার তার নাম ঘোষণার পর ভবিষ্যতে এই পুরস্কার লেখালেখি ও প্রকাশনায় আরও উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন তিনি। পুরস্কার পাওয়ার পর তার সমালোচকদের সহিংসতার পরিবর্তে লেখনীর মাধ্যমে তাকে পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানান আহমেদুর রশিদ। জঙ্গি হামলায় আহত হওয়ার পর ঢাকা ছেড়ে নরওয়েতে নির্বাসনে আছেন লেখক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। 2009 সাল থেকে পেন ইন্টারন্যাশনাল রাইটার অব কারেজ পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে নোবেলজয়ী প্রয়াত হ্যারল্ড পিন্টারের সম্মানে দেয়া এ পুরস্কারকে পেন পিন্টার প্রাইজও বলা হয়। এর আগে সাহিত্যিক সালমান রুশদি, ক্যারল অ্যান্ড ডাফি, সৌদি ব্লগার রাইফ বাদাউইকে এ পুরস্কার দেওয়া হয়। বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট 7 বহন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্যামসাং এর এই মডেলের ফোনটিতে ব্যাটারিজনিত বেশ কিছু সমস্যা সহ ব্যাটারি থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। আর এই কারণেই দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গ্যালাক্সি নোট 7 বিমানে বহনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শনিবার থেকে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। যাত্রীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
গত সপ্তাহে গ্যালাক্সি নোট 7 উৎপাদন ও বিক্রি বন্ধ ঘোষণা করে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফ্রান্সের ক্যালে জঙ্গলে শরণার্থী শিবির উচ্ছেদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তবে শরণার্থী শিবিরে আশ্রিত অনাথ শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। ফ্রান্সের এই ক্যালে জঙ্গলের শরণার্থী শিবিরটি ইউরোপের অভিবাসী সংকটের একটি বড় প্রতীক। এখানকার স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধার অভাব আছে জানিয়ে ইউএনএইচসিআর এর আগে এটি বন্ধের পরামর্শ দিচ্ছিল। এই শিবিরে 9,000 অভিবাসীর প্রায় 1200 অনাথ শিশু। এদের প্রায় 180 জনের পরিবার ব্রিটেনে বসবাস করে। এই অবস্থায় অসহায় এসব শিশুদের 300-রও বেশি শিশুকে ব্রিটেন আশ্রয় দিতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। কৃত্রিম হাত স্থাপন করা পক্ষাঘাতগ্রস্ত নাথানের সাথে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 28 বছর বয়সী এই যুবক গাড়ির দুর্ঘটনায় হাত এবং আঙ্গুলের সব অনুভূতি হারিয়ে ফেলে। পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃত্রিম হাতের প্রতিস্থাপন করেছে তার মধ্যে। হাত সংস্পর্শ করার মাধ্যমে মস্তিষ্কে সংকেত যায় আর অনুভূতি হারানো ব্যক্তিটি অনুভব করে সংস্পর্শগুলো। মার্কিন প্রেসিডেন্ট নাথালের সঙ্গে করমর্দন করেন এবং কৃত্রিম হাত স্পর্শ করে তার সাথে অনুভূতি বিনিময় করেন। ওবামা বলেন, তিনি যখন কৃত্রিম হাতটি ধরেন তখন নাথানের মস্তিষ্ক সংকেত দেয় এবং হাত ছোঁয়ার বিষয়টি সে অনুভব করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 16 ঘন্টা অস্ত্রোপচারের পর 13 বছর বয়সী যমজ শিশুর সংযুক্ত মাথা আলাদা করতে সক্ষম হয়েছে চিকিৎসকদের একটি দল। মাথার খুলি পুনর্নির্মাণে শিশুদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই রক্তের শিরা এবং মস্তিষ্ক টিস্যু নিয়ে সংযুক্ত মাথাযুক্ত দুটি শিশু জন্ম নেয়। কোটিতে একটি শিশু এমন সংযুক্ত মাথা নিয়ে জন্মায় বলে জানিয়েছে চিকিৎসক। তবে 2 বছরের মধ্যে তাদের আলাদা করা না গেলে 80% শিশুই মারা যায়। অস্ত্রোপচারের জন্য $1 লাখ সংগ্রহ করেছে শিশু দুটির বাবা মা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের গোয়ায় শুরু ব্রিক্স সম্মেলন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত নয়াদিল্লি। কাশ্মীরে আবারও জঙ্গি হামলায় 1 সেনা নিহত। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আরও 2 নারীর। রাজনৈতিকভাবে হেয় করতেই এই অপপ্রচার, বললেন রিপাবলিকান প্রার্থী। ইউনেস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিলের ঘোষণা ইসরায়েলের। নিরাপত্তা পরিষদে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। এবং সিরিয়া সংকট সমাধানে সুইজারল্যান্ডে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলা জোরদার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।